দেখেন আজকের আমাদের টপিক হচ্ছে ফ্লো থ্রু মাউথপিস। অরিফিসের মতো মাউথপিসও হচ্ছে একটা মানে ইনস্ট্রুমেন্ট বলা যায়, যেটা হচ্ছে আমাদের ফ্লো মানে মেজার করে, বা এর মাধ্যমে আমরা ফ্লোটাকে মেজার করতে পারি যে কি পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে। এখন অরিফিসও অনেকটাই মাউথপিসের মতো সেম সেম সবকিছু ইয়ে, খালি সব মানে পার্থক্যটা কি, অরিফিস ছিল একটা ট্যাঙ্ক অথবা রিজার্ভারের একটা হচ্ছে ছিদ্র, যেটা দিয়ে হচ্ছে পানিটা বের হয়ে যাচ্ছিল। আর মাউথপিসের ক্ষেত্রে এই ছিদ্রর সাথে আমি একটা নল লাগাই দিচ্ছি, তারপরে হচ্ছে এই নল দিয়ে পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে দেখেন একটা যদি স্মল টিউব বা নল যদি আমি অরিফিসের সাথে অ্যাটাচ করে থাকি তাহলে সেটাকে মাউথপিস বলা হয়। আচ্ছা, এখন একটা নল লাগাই দিলে সেটা মাউথপিস তা তো না, মেইন পার্থক্য আছে। অরিফিসেও একটা নল থাকতে পারে, ঠিক আছে, অরিফিস নর্মালি আমরা বলি যে একটা ছিদ্রপথ, বাট অরিফিসেও নল থাকতে পারে। তাহলে আসলে আমরা বুঝবো কেমনে কখন অরিফিস আর কখন মাউথপিস? নল থাকলে যেটা মাউথপিস হবে সেটা না। তাহলে কখন আমরা বলবো? যখন এটা যদি আমি বলি এই নল বা পাইপের লেন্থ যদি আমি এল বলি, আর নলের আমি যদি বা পাইপের ডায়ামিটার আমি যদি ডি বলি, যখন আমার এই এলটা কি বললাম, আমার এই লেন্থটা 3D থেকে বড় হবে, মানে ডায়ামিটারের 3 গুণ যে ভ্যালুটা, তার থেকে যদি আমার লেন্থটা বেশি হয়, শুধুমাত্র তখনই আমি বলতে পারবো এটা মাউথপিস। এটা কিন্তু সবসময় কোশ্চেনে আসে, ভাইভাতে, তারপর হচ্ছে আপনাদের কুইজে, যে অরিফিস আর মাউথপিসের মধ্যে পার্থক্য কি। যদি অনেক সময় বলা হয়, মানে আপনাদের অ্যান্সার এরকমই হয় যে আমি যদি অরিফিসের সাথে একটা নল লাগাই দিই তাইলেই মাউথপিস, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। নল কিন্তু অরিফিসেও থাকতে পারে। তাহলে কখন সেটা মাউথপিসে পরিণত হবে? যখন আমাদের এই পাইপ বা নলের ডায়ামিটারের 3 গুণ পরিমাণ লেন্থ, বা 3 গুণের বেশি পরিমাণ আমার লেন্থ হবে পাইপের, তখন আমি সেটাকে মাউথপিস বলতে পারবো। ঠিক আছে, কারণ যদি 3 গুণের বেশি না হয় এটাকে আসলে পাইপ বলতে পারতেছি না। তাহলে দেখেন এখানে এই যে সেই নলটা, তাহলে এই নলের যে লেন্থ এল, এটা হচ্ছে আমার ডায়ামিটারের 3 গুণের বড়, তাই এটা আমাদের মাউথপিস হয়ে গেছে। আর এখানে সেম ভাবে হচ্ছে কি হবে, যখন প্রবেশ করবে একটা ভেনা কন্ট্রাক্টর থাকবে, যেখানে হচ্ছে সবচেয়ে কম প্রস্থচ্ছেদ, সূত্র সবই সেম। যদি আমি বলি সিডি সমান সমান হচ্ছে কিউ এ বাই কিউটি, কিউটি হচ্ছে রুটো এ ইন্টু রুটো বা 2GH, পুরা সবই সেম। স্কোপ যদি বলি কি, পাইপের মাধ্যমে কি পরিমাণ ফ্লো হচ্ছে সেটা মেজার করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যদি একটু দেখি, অরিফিসের ক্ষেত্রে আমার এই সিডির ভ্যালু, কোফিশিয়েন্ট অফ ডিসচার্জের ভ্যালু হচ্ছে 0.62 থাকে নর্মালি, ঠিক আছে, কিন্তু আমাদের মাউথপিসের ক্ষেত্রে সিডির ভ্যালুটা বেশি হয়। কারণ কি, আমি যখন একটা পাইপ লাগাই দিচ্ছি তখন আমার এই পাইপের ভিতরে ফ্লোটা বেড়ে যায়, ধরা হয় পাইপ লাগালে ফ্লো বেড়ে যাচ্ছে, তো এই ইনক্রিজ বা ডিসচার্জকে বাড়ানোর জন্য আমরা মাউথপিস ব্যবহার করি। এর জন্য আমাদের এই সিডির ভ্যালুটাও তখন 0.62 থেকে বেশি হয়। আবার যদি বলি আমার অরিফিস থেকে মাউথপিসের ফ্লোটা বেশি হয়, বা আমরা ফ্লো বেশি যখন হয় তখনই আমরা মাউথপিস ইউজ করি। তো অরিফিসের যেহেতু সিডির ভ্যালু 0.62, তাহলে আমাদের হচ্ছে মাউথপিসের ভ্যালু হচ্ছে হবে 6.2 এর বেশি। সিডির ভ্যালু অরিফিসের জন্য হচ্ছে 6.2, মাউথপিসের জন্য বেশি হবে, কারণ কি ফ্লো আমার বেশি। আগের মতো আমি সিডি বের করবো, লগ লগ গ্রাফ পেপারে প্লট করে এক্সপোনেন্ট বের করবো। আমি যদি একটু ক্যালকুলেশন আপনাদের দেখাই দিই, তাহলে দেখেন আমরা হচ্ছে আগে অরিফিসের ডায়ামিটার ছিল, এখন মাউথপিসের ডায়ামিটার নিব, তারপর সেটার আমরা এরিয়া বের করব π/4d² দিয়ে। আমার যে ট্যাঙ্কটা থাকবে এখানে কমলা কালারের ট্যাঙ্ক, সেটার হচ্ছে এল, বড় এল আর ছোট বি, মানে বড় বি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব। এখানে দিয়ে দিছে ভ্যালু, বাট আমরা ল্যাবে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ট্যাঙ্কের এরিয়াটা নিব। ট্যাঙ্কের এরিয়াটা আমার কেন দরকার হবে? আমি ট্যাঙ্কের এরিয়া নিব, তার সাথে হচ্ছে আমি ইনিশিয়াল আর ফাইনালের একটা হাইট নিব। এই এরিয়া এবং হচ্ছে হাইট এইচ গুণ করলে আমি ভলিউম পাবো, পানির ভলিউম। আচ্ছা, তাহলে দেখি ইনিশিয়াল পয়েন্ট গেজ আর ফাইনাল পয়েন্ট গেজ এই দুটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি সেই গেজ রিডিংটা পাবো, হেড পাবো। তাহলে দেখেন এই গেজ রিডিংটাই হচ্ছে আমার এইচ বা অবজার্ভ হেড, একই জিনিস, এই দুইটা লাইন আসলে একই জিনিস বোঝাচ্ছে। গেজ রিডিং এর ডিফারেন্স আর অবজার্ভ হেড ছোট এইচ একই, আমার হচ্ছে ইনিশিয়াল আর হচ্ছে ফাইনালকে বিয়োগ করে আমি অবজার্ভ হেড পাবো। আচ্ছা, এখন যদি কখনো কখনো একটা কারেকশন থাকে, আপনাদের যদি কারেকশন কোয়েশ্চেনে দেওয়া থাকে বা বলে দেওয়া থাকে যে হেড কারেকশনের একটা ভ্যালু দেওয়া আছে, এই হেড কারেকশনটা কি, মানে হচ্ছে আমি যে মেজারমেন্টটা করতেছি শুরুতেই আমার যে হেডটা সেটা আসলে শূন্যতে ছিল না, সেই ভ্যালুটা আসলে 1-এ ছিল বা 2-এ ছিল, সেটাকে হেড কারেকশন বলে। কথার কথা আমরা স্কেল দিয়ে যখন দৈর্ঘ্য মাপি, যদি আমার স্কেলের শুরুটা শূন্যর জায়গায় 2 থেকে হয়, তাহলে আমি ধরলাম 5 মাপলাম, তাহলে আসলে কিন্তু এটা 5 না,
তাহলে আমার 5 থেকে 2 বাদ দিয়ে তাইলে আমি আমার লেন্থটা পাবো, তাই তো? তাহলে আমাদের এখানে হেড কারেকশন বলতে সেই কারেকশনটাই বলে যে ধরেন পূর্বে কিছু ইরর ছিল, তো সেটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে কোশ্চেনে বলা ছিল যে হেড কারেকশনের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি যেই হেডটা পাইছি, অবজার্ভড হেড, এই যে 2 মিটার, তার থেকে এই হেড কারেকশনটাকে আমরা বিয়োগ করে আমার যে অ্যাকচুয়াল হেড বড় এইচ সেটা পেয়ে যাব। এই এইচটাই আমার লাগবে। এই এইচের সাথে এই ট্যাঙ্কের এরিয়াটা আমি যদি গুণ করে দেই, আমি ভলিউম পাবো ভি। আর যদি আমরা ল্যাবে ডিরেক্ট ভলিউম পেয়ে যাই তো সেটা ইউজ করতে পারবো, আর যদি ডিরেক্ট না পাই তাহলে নর্মালি এভাবে করা হয়, ক্রস সেকশনাল ট্যাঙ্কের এরিয়ার সাথে আমি অ্যাকচুয়াল হেড গুণ করে ভলিউম পাই। আবার অনেক সময় আমরা একবারেও ল্যাবের থেকে ভলিউম পেতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আমি হচ্ছে আমাদের মাউথপিস থাকবে, তার ডায়ামিটারটা মেজার করে নিব। ডায়ামিটার থেকে আমি এরিয়া পাবো। কীভাবে পাবো এরিয়া? π/4d² করে। তারপরে হচ্ছে আমার ট্যাঙ্কের ক্রস সেকশনাল এরিয়া, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ট্যাঙ্কের কমলা কালারের মেপে গুণ করে ফেলে আমি এরিয়া পেয়ে যাবো। আর হেড কারেকশন কি জিনিস? শুরুতে শূন্য থাকার কথা ছিল, কথার কথা, শূন্য না থেকে ধরলাম 1 বা 2 বা 3 কোনো একটা আদি ভ্যালু আছে, এই কারেকশনটা আমাকে করা লাগবে কারণ এটা একটা ইরর। তাহলে সেটা এখানে 1 বলে দিচ্ছে। তাহলে আমি ইনিশিয়াল আর ফাইনাল যেই রিডিং সেটা বিয়োগ করে আমি গেজ রিডিং বা অবজার্ভ হেড পাচ্ছি। সেই হেড থেকে আমি আমার এই হেড কারেকশনটা বিয়োগ করে অ্যাকচুয়াল যে হেড সেটা পেলাম। সেটা কত আসছে? 1 মিটার, এইচ এর ভ্যালু। আর আমি ভলিউম কিভাবে পাবো? আমি এইচ এর সাথে যদি ট্যাঙ্কের এরিয়া আমি যদি গুণ করি তাহলে আমি হচ্ছে ভলিউম পাবো। তারপর টি, কালেকশন টাইম, মানে এই যে ইনিশিয়াল আর ফাইনাল রিডিংটা নেওয়ার সময় আমার যতক্ষণ পানির প্রবাহ ছিল সেই টাইমটা স্টপওয়াচ দিয়ে মেপে নিলাম, টি 10 সেকেন্ড। তারপরে অ্যাকচুয়াল ডিসচার্জ বের করা লাগবে। অ্যাকচুয়াল ডিসচার্জ বা কিউ এ কীভাবে বের করব? সব সময় কিউ এর সূত্র আমরা যত ল্যাব করব সেম। কিউ এর সূত্র হচ্ছে আমাদের ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে টাইম। এটা হচ্ছে আমার কিউ এ। সবগুলা প্র্যাকটিক্যালে কিছু পারি বা না পারি আমরা কিন্তু কিউ এটা বের করব। কিউ এ বের করলে 1 নাম্বার করে পাবো অ্যাটলিস্ট ক্যালকুলেশনে। তাহলে কিউ এ হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম। আর হচ্ছে কিউটি, এটার সূত্র কি? আমার হচ্ছে মাউথপিসের এরিয়া ইন্টু √2GH। জি অভিকর্ষীয় ত্বরণ, আর এইচ হচ্ছে এই যে বড় এইচ, অ্যাকচুয়াল হেড, এটা আসলে বড় এইচ বোঝাচ্ছে। তাহলে এ ইন্টু √2GH করে আমি কিউটি পাচ্ছি। আর সিডি কিভাবে পাবো? QA/QT। একদমই অরিফিসের মতো ক্যালকুলেশন, সেম রকম। ঠিক আছে, আমরা জাস্ট অরিফিসে আরও 2টা জিনিস বের করি, সেটা হচ্ছে সিসি, সিবি আর হচ্ছে হেড লস। এই 3টা জিনিস আমরা আরও বের করি অরিফিসের ক্ষেত্রে। আর মাউথপিসে আমাদের শুধু সিডি পর্যন্ত বের করলেই হচ্ছে। কিন্তু যদি আমি আরও কিছু ভ্যালু দিয়ে দিতাম তাহলে হয়তো এগুলো সিবি বা সিসি বের করতে পারতাম। আচ্ছা, গ্রাফটা আমরা দেখবো সেম, অরিফিস আর মাউথপিসের গ্রাফ একই রকম। এখান থেকে আমরা এক্সপোনেন্ট বের করাটা সামনাসামনি দেখবো। এখানে আমরা রেজাল্টগুলো লিখবো। ডিসকাশনে কিছু উত্তর দেওয়া আছে। আমরা আসলে গ্রাফিক্যাল থেকে বুঝতে পারবো যে ডিসকাশনে ইরর আছে কি আর নাই। ঠিক আছে, আমরা গ্রাফিক্যাল ওয়েতে ইররটা দেখে বুঝতে পারবো যে, মানে গ্রাফিক্যাল যখন আমরা স্লোপ আঁকবো সেটা থেকে বুঝতে পারবো। তো আমি গ্রাফ যখন বুঝাবো এটা অবশ্যই বুঝাই দিব। কিছু অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা পড়ে নিব কুইজের জন্য। ঠিক আছে।